ষষ্ঠ অধ্যায় প্রোটিন ও পুষ্টিজনিত অপুষ্টি বা ত্রুটিপূর্ণ পুষ্টিজনিত সমস্যা। প্রোটিন সংক্রান্ত অপুষ্টির তার বিভাগ, সংজ্ঞা, লক্ষণ, প্রতিরোধ ও সঠিক পথ্যনীতির দ্বারা সমাধান। প্রশ্ন ১, পিইএম এর সংজ্ঞা লেখো। পিইএম এর বিভাগগুলি কি কি? WHO হু নির্দেশিত পিইএম অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের সংজ্ঞা হলো আমিষ শক্তির অপুষ্টিজনিত বিভিন্ন শারীরিক বিকলাবস্থার সমন্বয়, যেগুলি প্রোটিন এবং শক্তি উৎপাদনকারী মুখ্য পরিপোষকের অনুপাতের অভাবে ঘটে, যেগুলি সাধারণত অতি শৈশব বা শৈশবকালে দেখা যায় এবং অধিকাংশ সংক্রমণজনিত রোগের সঙ্গে সংযুক্ত থাকে। এর অভাবে শিশুদের কয়েকটি রোগ দেখা যায়, ফলে তারা শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়ে। সেগুলি হলো ম্যারাসমাস, কোয়াশিয়রকর ও মারাসমিক কোয়াশিয়রকর। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের বিভাগগুলি হলো ১, ম্যারাসমাস, ২, কোয়াশিয়রকর, ৩, ম্যারাসমিক কোয়াশিয়রকর। প্রশ্ন ২, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলতে কি বোঝো? উত্তর, প্রোটিন একটি শক্তিদায়ী পরিপোষক। এনার্জি হলো শক্তি, যার দ্বারা আমরা সব কাজ করি। ম্যালনিউট্রিশনে ম্যাল অর্থ খারাপ, নিউট্রিশন বলতে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, শোষিত খাদ্যবস্তুর আত্তীকরণ, অপাচ্য ও অশোষিত খাদ্যবস্তুর দেহ থেকে মল হিসেবে বর্জন, এই সমস্ত ক্রিয়া বোঝায়। এই সমস্ত ক্রিয়াকে সামগ্রিকভাবে পুষ্টি বলে। তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলতে আমরা বুঝি যে কারোর যদি ঠিকমতো প্রোটিন বা ক্যালোরি বা শক্তির যোগান খাদ্যের না থাকে, তাকেই পিইএম ব্র্যাকেটে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলে। এই ক্ষেত্রে ব্যক্তিটি মানসিক ও শারীরিক দিক দিয়ে পিছিয়ে পড়বে। শিশুদের ক্ষেত্রে এই পিইএম এর ফলে ম্যারাসমাস নামক মারাত্মক রোগ দেখা যায়। আবার শুধু প্রোটিনের অভাব ঘটলে শক্তির যোগান ঠিকমতো থাকলেও এক ধরনের রোগ দেখা যায়, তাকে কোয়াশিয়রকর বলে। ক্যালোরির অভাব এবং এক বা একাধিক মুখ্য পরিপোষকের অভাবে ম্যারাসমাস হতে পারে। প্রশ্ন ৩, পেম বা পিইএম এর কারণগুলি উল্লেখ করো, কিভাবে এর প্রতিকার করবে? উত্তর, পেম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কারণগুলি হলো এ, দারিদ্র্য। দরিদ্রতা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, যেখানে ইচ্ছে থাকলেও পুষ্টিকর জিনিস কেনার মতো অর্থ নেই। পৃষ্ঠা 52। বি, জনসংখ্যার আধিক্য। অতিরিক্ত জনসংখ্যা অর্থাৎ মায়ের অনেকগুলি বাচ্চা হওয়ার ফলে খাবার সংগ্রহ, খাদ্য উৎপাদন সবই অপ্রতুল। সি, শিক্ষার অভাব। এর ফলে সঠিক পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব হয় না। ডি, পুষ্টি শিক্ষার অভাব। শুধু শিক্ষিত হলেই হবে না, মা ও বাবার পুষ্টি শিক্ষার জ্ঞান থাকলে তবেই শিশু ঠিকমতো পুষ্টি লাভ করবে। এর জন্য স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুষ্টিবিদের সাহায্যের প্রয়োজন। ই, স্বাস্থ্যসম্মত উপায়ে শিশুর যত্ন। কর্মরতা মা বা খুব কম বয়সী মা হলে তাদের পক্ষে ঠিকমতো শিশুর যত্ন নেওয়া সম্ভব নয়। খাদ্য বিধিসম্মত উপায়ে রান্না বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না পরিবেশন করলে জীবাণুর সংক্রমণ হয়ে বা বমি হয়ে শিশু অপুষ্টির শিকার হয়। এফ, ধর্মীয় ও সামাজিক কারণ। অনেক সময় এইসব কারণে শিশুকে আমিষ খাবার দেওয়া হয় না। কোনো কোনো শিশু ঠিকমতো দুধের যোগান পায় না, ফলে তাদের প্রোটিনের অভাব হয়। আবার কন্যা শিশুর প্রতি অনেক সময় নজর দেওয়া হয় না, সেজন্য অবহেলার কারণে অপুষ্টি হয়। জি, কুসংস্কারে বশবর্তী হয়ে অনেকে ঠিকমতো ডিম, মাছ, মাংস ইত্যাদি দেন না। এইচ, ব্যক্তিগত পছন্দ বা সহ্যের ক্ষমতা। অনেক বাচ্চার অনেক কিছু সহ্য হয় না বা অপছন্দের ফলে তারা মুখ থেকে খাবার ফেলে দেয়। কিছু খাদ্য অ্যালার্জির ফলে, প্রোটিন জাতীয়, শিশুর পক্ষে হজম করা সম্ভব হয় না। আই, ভৌগোলিক কারণ। সব জায়গায় সব কিছু খাদ্য পাওয়া সম্ভব নয়, তাই অন্য জায়গা থেকে সেই সব খাদ্য আমদানি করতে হয়। এর ফলে তার দাম বেশি হয় ও ক্রয় করা সম্ভব হয় না। যে, অসুস্থ শিশুর ওজন খুব কম হলে বা আগে থেকে অসুস্থ থাকলে শিশুর খাদ্য পরিপাকে ও শোষণে সমস্যা হয়, ফলে সে অপুষ্টির শিকার হয়। কে, অস্বাস্থ্যকর পরিবেশ। গৃহ ও তার চারপাশের পরিবেশ যদি অসুস্থ হয়, তবে শিশুও পারিপার্শ্বিক কারণে অসুস্থ হবে, ফলে ঠিকমতো পুষ্ট হবে না।
বন্যা, ভূমিকম্প, যুদ্ধের কারণে গৃহহারা হলে খাবার ঠিকমতো সংগ্রহ করা সম্ভব হয় না, ফলে মানুষ অপুষ্টির শিকার হয়। এল, নিচু মানের খাদ্য। নিচু মানের খাদ্য খেলে যথার্থ পুষ্টি পাওয়া যায় না। খাবার যদি বাসি বা পচা হয় তাহলে হিতে বিপরীত হয়, পুষ্টি তো হয় না, উল্টে রোগের সৃষ্টি হয়। এম, মা অসুস্থ থাকার ফলে শিশু যত্ন ও বুকের দুধ পায় না। প্রশ্ন 4, কিভাবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের প্রতিরোধ করবে? উত্তর, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের প্রতিরোধ করতে হলে নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করতে হবে। এ, স্বাস্থ্যের উন্নতি বিধান। অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্টনেটাল কেয়ার মায়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাদের স্তন্যদানের উপকারিতা বোঝাতে হবে। শিশু যদি সবল হয় অপুষ্টির সম্ভাবনা কমে। পৃষ্ঠা 53। অ্যান্টিনেটাল কেয়ারের ফলে সুস্থ সবল শিশুর জন্ম দেওয়া সম্ভব, মাও সুস্থ থাকবে, ফলে বাচ্চার যত্ন নিতে পারবে। পোস্টনেটাল কেয়ারের মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সমস্ত পরীক্ষার ফল সন্তোষজনক হলে বাচ্চার নিরোগ বুঝতে হবে। উইনিং এর সময় পরিপূরক খাদ্য যথাযথ দিতে হবে। পরিবার পরিকল্পনার ফলে পরিবার ছোট হয় ও দুটি বাচ্চার জন্ম সময়ের মধ্যে ব্যবধান থাকে। পুষ্টি শিক্ষা পোস্টন্যাটাল কেয়ারের অঙ্গ, ফলে পুষ্টির অভাব হয় না। বি, নির্দিষ্ট সুরক্ষা, স্পেসিফিক প্রোটেকশন। কোন সময় কি রোগের টিকা দিতে হবে তা মেনে চলা। শিশুর কোন বয়সে দাঁত ওঠে, চলতে শেখে, কথা বলে, কত ওজন হওয়া উচিত ব্র্যাকেটে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট তা জানা এবং খেয়াল রাখা। সময় মতো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা। খাদ্য ও বাসনপত্র, রান্না ও খাবার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। টাটকা উচ্চমানের খাদ্য শিশুকে খাওয়ানো। সি, দ্রুত চিকিৎসা। শিশুর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা, কিছু সমস্যা দেখলেই ডাক্তার দেখানো। প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলি দ্রুত করা, ওষুধ ও রোগীর পথ্য চালু করা, ওষুধের নির্দিষ্ট কোর্স শেষ করা ও সময় মতো ডাক্তারকে রিপোর্ট করা। জ্বরের সময় শরীরে মাথায় ঠিকমতো জল ঢালা, উদরাময় হলে জলের সাম্য দেহে ফিরিয়ে আনতে ওআরএস দেওয়া, কৃমি সংক্রান্ত ওষুধ খাওয়ানো ও খাদ্যে বিধিনিষেধ মেনে চলা। শ্বাসনালীর সংক্রমণের ক্ষেত্রে ঠান্ডা না লাগানো বা ঠান্ডা জাতীয় খাবার না দেওয়া, ডাক্তারের নির্দেশ মেনে চলা। ডি, পুনর্বাসন। পুষ্টিগত পুনর্বাসনের মাধ্যমে শিশুকে সুস্থ সবল করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং পরবর্তী সময়ে খাদ্য ও স্বাস্থ্য সংক্রান্ত যত্ন দেওয়া। প্রশ্ন 5, ম্যারাসমাস কাকে বলে? উত্তর, গ্রিক ভাষায় ম্যারাসমাস শব্দের অর্থ হল শীর্ণতা। শিশুর 6 মাসের পর ব্র্যাকেটে অর্থাৎ যখন বুকের দুধে পুষ্টির সংকুলান হয় না থেকে 1.5 বছরের মধ্যে প্রোটিন ও ক্যালোরির ঘাটতির ফলে এই রোগ দেখা যায়। দারিদ্র্যসীমার নিচে যারা বাস করে তাদের মধ্যেই এটি প্রকট হয়। অনাহার হলো এর প্রধান কারণ। প্রশ্ন 6, ম্যারাসমাসের লক্ষণগুলি কি কি? উত্তর, ম্যারাসমাস রোগের লক্ষণগুলি হলো 1, ভীষণভাবে পেশিক্ষয় হয়, ফলে অল্প সময়ের মধ্যে এই ক্ষয়পূরণ না হলে চিরকালের জন্য সেই ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। শিশুর দেহে চর্বি একদমই থাকে না, ফলে পাঁজরের হাড়গুলি বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়। 3, শরীরের চামড়া কুঁচকে গিয়ে বৃদ্ধদের মতো লাগে। 4, শিশুর ওজন স্বাভাবিক থেকে অনেক কম। 5, উচ্চতা বাড়ে না, শিশু ক্রমশ দুর্বল হয়ে পড়ে। 6, অ্যানিমিয়া দেখা যায়। 7, মানসিক বিকাশ হয় না, প্রথমে ঘ্যানঘ্যানে হলেও পরে নির্জীব হয়ে পড়ে। 8, বায়োলজিক্যাল প্যারামিটারগুলি স্বাভাবিকের থেকে মান কম থাকে, যেমন ক্রিয়েটিনি, অ্যালবুমিন, ইনসুলিন, কার্ডিয়াক আউটপুট। প্রোটিন সংশ্লেষ, মৌলবিপাক হার, গ্লুকোনিওজেনেসিসের মাত্রা কমে। শ্বাসনালীতে খাদ্যনালীতে সংক্রমণ হয়, উদরাময় কৃমি, বদহজম দেখা যায়। প্রশ্ন 7, কোয়াশিয়রকর কাকে বলে? লক্ষণগুলি লেখো। উত্তর, এক্ষেত্রে শিশুর খাদ্যে প্রোটিন জাতীয় উপাদান না থাকলেও উপযুক্ত শক্তি থাকে। সে শক্তি আসে প্রধানত কার্বোহাইড্রেট খাদ্য থেকে, যেমন ভাত, রুটি, আলু সেদ্ধ, কলা ইত্যাদি। প্রোটিনযুক্ত খাদ্যের দাম বেশি হওয়ার ফলে নিম্নবিত্ত শ্রেণীর লোকেদের সাধ্যে কুলায় না, ফলে প্রোটিনের অভাব দেখা যায়। এর ফলে 1 থেকে 5 বছরের শিশুদের মধ্যে কোয়াশিয়রকর নামক রোগ দেখা যায়।
আফ্রিকান ভাষায় এর মানে হলো কোল হারানো শিশুর অসুস্থতা। দুটি বাচ্চার বয়সের শিশুর ব্যবধান খুব কম হলে বড়টি মায়ের কাছে সেরকম যত্ন পায় না, ফলে শারীরিক ও মানসিক দিক দিয়ে পিছিয়ে পড়ে। এখন এই রোগের শিকার হতে পারে। এই রোগের লক্ষণগুলি হলো: 1. দেহের ওজন বৃদ্ধি পায় না, ক্রমশ হ্রাস হয়। 2. পেশির ক্ষয় হয়। 3. জল জমার জন্য পেট ফুলে যায়। 4. চুল লাল বা কটা হয়ে উঠে যায়। 5. বদহজমের ফলে মলে অজীর্ণ দেখা যায়। 6. বৃদ্ধি ব্যাহত হয়। 7. বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। 8. দেহে চর্মরোগ ঘা দেখা যায়। 9. ক্ষুধামান্দ হয় ও ফ্যাটি লিভার হয়। 10. বায়োলজিক্যাল প্যারামিটারের মানগুলো স্বাভাবিকের থেকে কম হয়, কিন্তু কর্টিসলের মাত্রা বেড়ে যায়। প্রশ্ন 8. কিভাবে প্রোটিন শক্তি অপুষ্টি দূর করবে ও প্রতিকার করবে? উত্তর: অনুন্নত দেশগুলিতে প্রোটিন শক্তি অপুষ্টিতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকায় এই রোগ বেশি দেখা যায়। গ্রামে বা শহরের খোলা জায়গায় বসবাসকারী গৃহহীনদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। পৃষ্ঠা 55। কোয়াশিয়রকর: যেহেতু এই রোগ মূলত প্রোটিন ঘাটতির জন্য দেখা যায়, সেহেতু শিশুকে দৈনিক 3-4 গ্রাম প্রোটিন দিতে হবে। যদি সম্ভব হয় তোলা দুধ, মাছ দিতে হবে। ক্ষমতা না থাকলে ডিম ব্র্যাকেটে বিশেষ করে সাদা অংশ, ছোলা, বাদাম, ছাতু অবশ্যই দিতে হবে। 2-3 বছরের বাচ্চার ক্ষেত্রে ছাতু মাখা, ছোলা সিদ্ধ, রান্না করা সয়াবিন দেওয়া যেতে পারে। শরীরে আর কোনো রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে। 15 দিন ছাড়া ওজন নিয়ে দেখতে হবে তা বৃদ্ধি হচ্ছে কিনা। স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা খাবার খাওয়াতে হবে। চিকিৎসকের নির্দেশ মেনে চলতে হবে। এই সময় যদি উপযুক্ত প্রোটিন না দেওয়া যায় তবে চিরকালের মতো তার শারীরিক ব্র্যাকেটে বিশেষ করে পেশি ও মানসিক বৃদ্ধি পিছিয়ে থাকবে ও শরীর দুর্বল হবে। এর সঙ্গে খেয়াল রাখতে হবে যে সঠিক পুষ্টিমূল্যের খাবার পাচ্ছে কিনা, যাতে দৈনিক শক্তির চাহিদা মেটে। ম্যারাসমাস: ম্যারাসমাস অপুষ্টিজনিত একটি গুরুতর অসুখ, কারণ এখানে দেহের প্রয়োজনীয় শক্তির ঘাটতি থাকে। এদের এমন সুষম খাদ্য দিতে হবে যাতে শক্তি ও প্রোটিনের অভাব মেটে। গবেষণা অনুসারে শিশুর ওজনের 100 গুণ বেশি ক্যালোরি লাগে। যেমন 9 কেজি শিশুর ওজনের জন্য দরকার 9 গুণ 100 সমান 900 কিলো ক্যাল। মায়ের বুকের দুধ খেলে তা চালিয়ে যেতে হবে, না হলে তোলা দুধের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণ ও ভিটামিনের ব্যবস্থা করতে হবে। NIN হায়দ্রাবাদ গবেষণার মাধ্যমে পেম এর ক্ষেত্রে অল্প খরচে খাদ্য প্রস্তুতির পরিকল্পনা নিয়েছেন। গম, বাদাম, ডাল, চাল গুঁড়ো করে পাউডার দুধের সঙ্গে ফুটিয়ে খাওয়ানো। সরকার থেকে অপুষ্টি দূরীকরণের জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তার খাদ্য তালিকা ব্র্যাকেটে NIN দ্বারা হলো: দৈনিক 75 গ্রাম দানাশস্য ব্র্যাকেটে চাল, গম, জোয়ার, বাজরা, 30 গ্রাম ডাল ব্র্যাকেটে মুসুর, মুগ, ছোলা, সবুজ শাকসবজি ব্র্যাকেটে সূচি জাতীয় হলে ভালো, অন্য সবজি গাজর, আলু, কুমড়ো 30 গ্রাম, তেল 8 গ্রাম ইত্যাদি। চাল বা ডালিয়া, ডাল, তেল ও সবজি দিয়ে খিচুড়ি দেওয়া হলে সব থেকে ভালো। ডিমের দাম যেহেতু আমিষের থেকে কম, তাই ডিমের ব্যবস্থা করা যেতে পারে। এদের অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে। পৃষ্ঠা 56। অনুশীলনী। এ, উত্তর লেখো। 1. পেম কাকে বলে? 2. পেম এর ফলে শিশুদের কি কি রোগ দেখা যায় তার লক্ষণগুলি লেখো। 3. কোয়াশিয়রকর কারণগুলি লেখো, কিভাবে এই রোগ নিরাময় হয়। 4. ম্যারাসমাস কাকে বলে, কেন এই রোগ কোয়াশিয়রকরের থেকে মারাত্মক। 5. পেম রোগটিকে কিভাবে প্রতিরোধ করবে এবং কিভাবে এর চিকিৎসা করবে। 6. শিশুদের পেম এর নিরাময়ের জন্য তাদের কি কি পরিপোষক কতটা পরিমাণে দিতে হবে। বি, ঠিক না ভুল লেখো। 1. ম্যারাসমাস যে কোনো বয়সে অপুষ্টির ফলে হয়। 2. 6 মাস বয়সের আগে কোয়াশিয়রকর হয় না। 3. পেম মানে যে কোনো পরিপোষক অভাব ও উপযুক্ত শক্তির অভাব। 4. কোয়াশিয়রকরে শিশুর চুলের রং কটা হয়। 5. উপযুক্ত ক্যালোরিযুক্ত খাদ্যে ম্যারাসমাস ঠিক হয়। 6.
কোয়াশিয়রকর মানে হলো কোল হারানো শিশু। সপ্তম অধ্যায় বৃদ্ধাবস্থা, সমস্যা, খাদ্য পরিকল্পনা, খাদ্য তালিকা। পৃষ্ঠা 57। সপ্তম অধ্যায় বৃদ্ধাবস্থা, সমস্যা, খাদ্য পরিকল্পনা, খাদ্য তালিকা। প্রশ্ন 1, বার্ধক্য বলতে কি বোঝো? বয়স্ক লোকেদের কি কি অসুবিধা হতে পারে? উত্তর, চিকিৎসা শাস্ত্রে বার্ধক্য অর্থাৎ জেরিয়াট্রিক্স, GERIATRICS বলতে বৃদ্ধদের স্বাস্থ্যের তত্ত্বাবধান এবং প্রয়োজন অনুসারে চিকিৎসাকে বোঝায়। প্রথম ন্যাসার বলে এক ভদ্রলোক 1909 সালে এটি চিকিৎসা শাস্ত্রের একটি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করেন। এটি আসলে জেরন্টোলজির অন্তর্ভুক্ত ছিল, যার উদ্দেশ্য হল বৃদ্ধদের শরীর স্বাস্থ্য, সামাজিক অবস্থান নিয়ে ইতিবাচক চিন্তাধারা। প্রসঙ্গত, জেরন্ট মানে হল বৃদ্ধ বয়স। চিকিৎসা শাস্ত্রের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, ফলে বৃদ্ধদের সংখ্যাও বেড়েছে। সন্তান একটি বা দুটি হবার ফলে তারা বড় হয়ে চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেলে বৃদ্ধরা নিঃসঙ্গ হয়ে পড়ছে। চিকিৎসা শাস্ত্রের এই শাখাটি বৃদ্ধদের শরীর, মন ও সামাজিক অবস্থান যাতে ভালো থাকে, তার যাতে সমাজের মূল স্রোতে সম্মানের সঙ্গে নিজ বাড়িতে অবস্থান করতে পারেন, সেই বিষয়ে গবেষণা করে। কারণ বৃদ্ধ বয়সের অনেক সামাজিক সমস্যা, বিশেষ করে একাকিত্ব, অসহায়তা, শারীরিক সমস্যা ডেকে আনে। কাজেই এই শাখা তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে আধুনিক চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে। 60 বছর থেকেই বার্ধক্যের শুরু। ভারতের মোট জনসংখ্যার 8% হলো বয়স্ক ব্যক্তি। এখন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার ফলে মানুষের গড় আয়ু বেড়েছে। কাজেই আরও 10 বছর পর মোট জনসংখ্যার 10% হবেন বয়স্ক ব্যক্তি। এই বার্ধক্য নির্ভর করে বংশগতি, পারিপার্শ্বিক অবস্থা, পুষ্টি ও ব্যক্তিগত, মানসিক ও শারীরিক সুস্থতার ওপর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতর ফ্রি র্যাডিক্যাল জমা হয়, যে শারীরবৃত্তীয়, মনস্তাত্ত্বিক ও রোগ প্রতিরোধের পরিবর্তন ঘটায়। বয়স্ক লোকেদের কি কি অসুবিধা হয়? 1, মানসিক পরিবর্তন ঘটে। মনের প্রতিক্রিয়া বিলম্বে ঘটে, মনের জোর কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়। 2, স্নায়ুতন্ত্রের পরিবর্তন ঘটার ফলে শারীরিক প্রতিক্রিয়া বিলম্বে ঘটে, হাত পা কাঁপে, সব কাজ ধীরে করে। পৃষ্ঠা 58। 3, কানে কম শোনে, চোখের দৃষ্টি কমে, দাঁত ও হাড় দুর্বল হয়। 4, পরিপাক শক্তি হ্রাস পায়, অন্ত্রের পেশি সংকোচন কম হওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। 5, ঘুম কম হয়, দুর্বল ভাব হতে পারে। 6, ত্বক, চুল, নখের পরিবর্তন হয়। 7, মূত্র ধরে রাখার ক্ষমতা কমে যায়। 8, হৃৎপিণ্ড দুর্বল হয়, বুক ধড়ফড় করতে পারে। 9, যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে অবসাদ বা একাকিত্বে অনেকে ভোগেন, এর থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে, বিশেষ করে শহরের মানুষেরা এর শিকার হন। 10, এছাড়া এই বয়সে কয়েকটি রোগ দেখা দিতে পারে, যেমন চোখে ছানি, মাথা ঘোরা, একটুতেই হাঁপ ধরা। 11, অস্টিওপোরোসিস, অস্টিআর্থারাইটিস, উচ্চ রক্তচাপ, প্রস্টেটের বৃদ্ধি, ডায়াবেটিস ইত্যাদি। 12, ডিমেনশিয়া, অ্যালজাইমার, পার্কিনসন ডিজিজ দেখা দিতে পারে। প্রশ্ন 2, বৃদ্ধ ব্যক্তির খাদ্য কেমন হবে? উত্তর, 60 বছর বা তার বেশি বয়সের কোনো ব্যক্তিকে বৃদ্ধ বা বৃদ্ধা বলে গণ্য করা হয় শরীরের অবস্থা অনুযায়ী ব্র্যাকেটে অর্থাৎ কোনো রোগ আছে কিনা এবং বয়স ও কর্ম অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করতে হবে। প্রত্যেক 10 বছর অন্তর বৃদ্ধদের 10% কম ক্যালোরি সম্পন্ন খাবার দিতে হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2400 কিলো ক্যাল শক্তি দরকার হয়, তবে 60 বছরে তার 10% কম এবং 70 বছরে আরও 10% কম ক্যালোরি প্রয়োজন। এগুলি প্রযোজ্য একটি ভারতীয় পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে, যার উচ্চতা, ওজন গড়ে মাঝারি, কাজকর্ম খুব বেশিও না আবার কমও না। বৃদ্ধদের খাদ্যে যেমন প্রোটিনের দরকার, তেমনি ভিটামিন ও খনিজ লবণের দরকার। ফ্যাট জাতীয় খাদ্য কম হলেও দৈনিক দেওয়া জরুরি। কার্বোহাইড্রেট জোয়ান বয়সের লোকেদের কিছু কম দিতে হবে, তবে যে লোক অপেক্ষাকৃত
ভারী কাজ বা ঘোরাঘুরির কাজ করে তাকে অন্ন বৃদ্ধর থেকে কিছু বেশি কার্বোহাইড্রেট দেওয়া জরুরি, কারণ এর থেকে বেশিরভাগ শক্তি উৎপন্ন হয়। তবে ওজন বেশি থাকলে তাকে শ্বেতসার জাতীয় খাদ্য কম দিতে হবে। একই কথা মধুমেহ রোগীর ক্ষেত্রেও প্রযোজ্য। ফ্যাট জাতীয় খাদ্য যেমন ঘি, তেল, মাখন, রেডমিট, দুধের সর, ক্রিম, পাকা মাছ, ডিমের কুসুম যথাসম্ভব কম খেতে হবে, বর্জন করাই ভালো, কারণ কম পরিশ্রমের ফলে ওজন সাধারণত বাড়তে থাকে। মশলা, বিশেষ করে গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো কম খেতে হবে। জাঙ্ক ফুড, বাইরের খাবার, খোলা রাস্তার খাবার, তেলে ভাজা, রঙিন শরবত, কাটা ফল সম্পূর্ণভাবে বর্জনীয়। কোনো নেশা করা চলবে না। কোনো নেশা থাকলে তা ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। সুপারি, পান মশলা, জর্দা, সিগারেট, বিড়ি, মদ এ সমস্তই শরীরের প্রভূত ক্ষতি করে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এমনকি ক্যান্সারও হতে পারে। পৃষ্ঠা 59। যে ব্যক্তি দুধ সহ্য করতে পারে তাকে 250 থেকে 500 ml দুধ, যার সহ্য হয় না তাকে ছানা দেওয়া যেতে পারে। টক দই শরীরের পক্ষে উপকারী, তাই দুপুরে শেষ পাতে টক দই খাওয়া ভালো। কোষ্ঠকাঠিন্যে প্রায় বৃদ্ধরা ভোগে। শাকসবজি, নানা ধরনের গোটা ফল অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। এতে প্রচুর পরিমাণে তন্তু অর্থাৎ সেলুলোজ বর্তমান। মানবদেহে এগুলি হজম হয় না, বৃহদন্ত্রে গিয়ে মল তৈরিতে সাহায্য করে। দুধে, খেজুরে, ছোট মাছে ক্যালসিয়াম থাকে, যা হাড়কে মজবুত রাখার জন্য জরুরি। তাই এইসব খাবার যাতে দৈনিক খাদ্য তালিকায় থাকে তার লক্ষ্য রাখতে হবে, এতে হাড় সহজে ভঙ্গুর হয় না। চা, কফি বারে বারে, বিশেষ করে খালি পেটে খাওয়া ঠিক নয়, এতে ঘুম কমে যায়। কফি বেশি খেলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে। ফলের রস, ডাবের জল, বাতাসা বা মিছরি মৌরি ভেজানো জল খাওয়া ভালো। সফট ড্রিঙ্কস, যা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, তা না খাওয়াই ভালো, কারণ এগুলি খেতে সাময়িক ভালো লাগলেও এতে শুধুই সুগার থাকে, যা এমটি ক্যালোরি বলা হয়। এর ওপর থাকে ঠান্ডা লাগার ভয়। এমনও প্রমাণ হয়েছে এইসব জলের মধ্যে কীটনাশক বর্তমান। দৈনিক 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। জল কম খেলে দেহের নানা ধরনের কাজকর্ম ব্যাহত হয়। তাই শুধু জল বা প্লেন ওয়াটার, চা, শরবত, ফলের রস মিলিয়ে ওই পরিমাণ জল যাতে দেহে প্রবেশ করে তার লক্ষ্য রাখতে হবে। ঘাম, মলমূত্রের মাধ্যমে অনেকখানি জল আমাদের দেহ থেকে নির্গত হয়, তাই দেহে জলের অভাব যাতে না হয় তার লক্ষ্য রাখতে হবে। শসা, জামরুল, তরমুজ, মুসাম্বি, কমলালেবুতে প্রচুর পরিমাণে জল থাকে। প্রত্যেক দিন এই ধরনের ফল খাওয়া ভালো। রাত্রিবেলা পেট ভর্তি করে খাওয়া অনুচিত। বেশি খেলে গ্যাস, অম্বল হয়ে কষ্ট হয় এবং অনেক সময় পাকস্থলী গ্যাসে ফুলে গিয়ে হৃৎপিণ্ডের চাপ দেওয়ার ফলে হৃৎপিণ্ডের বেদনা শুরু হয়। সে কারণে খেয়েই শুয়ে পড়া উচিত নয়। উপুর হয়ে ঘুমানো অনুচিত। রাত্রে তাড়াতাড়ি ডিনার করা উচিত, যাতে শোবার আগে অন্তত 2-2.5 ঘন্টা হাতে থাকে। খেয়ে পায়চারি করা বা হালকা কোনো কাজ করা ভালো, কিন্তু দুপুরে খাওয়ার পর অবশ্যই কিছু সময়ের জন্য বিশ্রাম বা হালকা ঘুম ব্র্যাকেটে ক্যাট ন্যাপ ভালো। সব থেকে ভালো হয় শুতে যাওয়ার সময় হালকা কোনো পানীয়, পাতলা গরম দুধ ইত্যাদি খেলে। সকালে প্রাতরাশ অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, কারণ রাত্রে খাবার পর অনেকক্ষণ পেট খালি থাকে, তাতে গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সকালে খালি পেটে চা খেয়ে সকাল 10টায় বা তারপরে খাওয়া একেবারে অনুচিত। দৈনিক খাবারের 1/4 ওজনের খাবার খেতে হবে প্রাতরাশে। যার যেমন পেটে সহ্য হয় তেমনি তাকে প্রাতরাশ দিতে হবে। দুধ, পাউরুটি, কর্নফ্লেক্স, হাতে গড়া রুটি, হালকা মাখন বা জেলি, জ্যাম, তরকারি, ডিম সেদ্ধ ব্র্যাকেটে মাঝে মাঝে, যে কোনো ফল, চিড়ে, মুড়ি, ছাতু, ইডলি প্রভৃতি তালিকায় রাখতে হবে। পৃষ্ঠা 60। দুপুরে ভাত বা রুটি, 1 বাটি সবজি ব্র্যাকেটে শাক বা সবুজ সবজি যে কোনো একটা রাখতে হবে। ডাল, স্যালাড, মাছ ব্র্যাকেটে সপ্তাহে 1 দিন ডিম বা মাংস দেওয়া যেতে পারে। টক দই প্রভৃতি খেতে হবে। নিরামিষাশী ব্যক্তিদের ক্ষেত্রে ভাত, কোনো সেদ্ধ তরকারি, ডাল বা দইয়ের পরিমাণ বাড়াতে হবে। বিকেলে হালকা খাবার, চা, বিস্কুট, মুড়ি, চিড়ে, সুজি, ঘুগনি, ছোলা সেদ্ধ, 2-4টি বাদাম, শসা, ছোট সাধারণ কেক দেওয়া যেতে পারে। প্রশ্ন 3।
বৃদ্ধ বৃদ্ধাদের দৈনন্দিন খাদ্য তালিকা বিভিন্ন খাদ্যের পরিমাপ নির্দেশ করো। উত্তর, বৃদ্ধ বৃদ্ধাদের দৈনন্দিন খাদ্য তালিকা: খাদ্যবস্তু দানা শস্য বৃদ্ধ 350 গ্রাম পার ml, বৃদ্ধা 225 গ্রাম পার ml। ডাল বৃদ্ধ 40 গ্রাম পার ml, আমিষাশীদের ক্ষেত্রে 30 গ্রাম পার ml, বৃদ্ধা ওই একই মাপ। সবুজ শাকসবজি বৃদ্ধ 200 গ্রাম পার ml, বৃদ্ধা 150 গ্রাম পার ml। মূল ও কন্দ 100 গ্রাম পার ml, বৃদ্ধা 100 গ্রাম পার ml। ফল বৃদ্ধ 200 গ্রাম পার ml, বৃদ্ধা 200 গ্রাম পার ml। দুধ বা দুগ্ধজাত খাদ্য 300 গ্রাম পার ml, আমিষাশীদের ক্ষেত্রে 200 গ্রাম পার ml, বৃদ্ধা ওই একই মাপ। চিনি বা গুড় 20 গ্রাম পার ml, বৃদ্ধা 20 গ্রাম পার ml। তেল ঘি মাখন বৃদ্ধ 25 গ্রাম পার ml, বৃদ্ধা 25 গ্রাম পার ml। আমিষ বৃদ্ধ 50 গ্রাম পার ml, বৃদ্ধা 50 গ্রাম পার ml। প্রশ্ন 4, বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য কতটা শক্তির প্রয়োজন এবং তা কিভাবে কোন কোন খাদ্য উপাদান থেকে কতটা আসবে তা লেখো। উত্তর, বয়স 60+ হলে তবেই মানুষ বৃদ্ধ বা বৃদ্ধা হয়। তারা শারীরিক শক্তিক্ষয় ও আরও নানা কারণে ভারী কাজ করতে অক্ষম। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন বহু মানুষ প্রায় 70 বছর পর্যন্ত শারীরিকভাবে কাজ করতে বৃত্তিগত সক্ষম থাকেন। তাই ধরে নেওয়া যায় যে তারা হালকা ও মাঝারি ধরনের দৈহিক পরিশ্রম করতে পারবেন 68 থেকে 70 বছর অবধি। নিচে বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজনীয় শক্তি উপাদান ও খাদ্যের পরিমাপ দেওয়া হলো। পৃষ্ঠা 61। পরিপোষক ও শক্তি বৃদ্ধ বৃদ্ধা। 1. শক্তি কিলোক্যাল বৃদ্ধ 2200, বৃদ্ধা 1800। 2. কার্বোহাইড্রেট গ্রাম বৃদ্ধ 400, বৃদ্ধা 350। 3. প্রোটিন গ্রাম বৃদ্ধ 60, বৃদ্ধা 50। 4. ফ্যাট গ্রাম বৃদ্ধ 30, বৃদ্ধা 30। 5. ক্যালসিয়াম গ্রাম বৃদ্ধ 1, বৃদ্ধা 1। 6. ভিটামিন এ মাইক্রোমিলিগ্রাম বৃদ্ধ 1030, বৃদ্ধা 930। 7. ভিটামিন বি কমপ্লেক্স মিলিগ্রাম বৃদ্ধ 5, বৃদ্ধা 5। খাদ্য গ্রাম। 8. দানাশস্য 350, বৃদ্ধ 350, বৃদ্ধা 300। 9. ডাল বৃদ্ধ 50, নিরামিষাশী ব্যক্তিদের জন্য 45, আমিষ ব্যক্তিদের জন্য। বৃদ্ধা 45, নিরামিষাশীদের জন্য 40, আমিষাশীদের জন্য। 10. শাক ও সবজি বৃদ্ধ 200, বৃদ্ধা 200। 11. মূল ও কন্দ বৃদ্ধ 100, বৃদ্ধা 100। 12. ফল বৃদ্ধ 200, বৃদ্ধা 200। 13. দুধ বৃদ্ধ নিরামিষাশীদের জন্য 300, আমিষাশীদের জন্য 200, বৃদ্ধা ওই একই মাপ। 14. আমিষ বৃদ্ধ 50, বৃদ্ধা 50। 15. চিনি বা গুড় বৃদ্ধ 20, বৃদ্ধা 20। 16. তেল ঘি বৃদ্ধ 25, বৃদ্ধা 25। যারা আমিষ খাবে তাদের জন্য রাতের বেলা আমিষ না খাওয়া ভালো। দুধ সহ্য না হলে ছানা, পনির, টক দই খাওয়া যেতে পারে। রাতে ফল চলবে না, সূর্যাস্তের মধ্যে তা দিতে হবে। গোটা ফলের বদলে ফলের রস দেওয়া যায়। প্রশ্ন 5. সময় অনুসারে বৃদ্ধাদের দৈনন্দিন খাবারের তালিকা দাও। উত্তর, বৃদ্ধাদের সারাদিনের খাদ্য তালিকা সময় অনুসারে: সকাল
7টায় চা 1 কাপ বা দুধ চিনি সহ বা ছাড়া, বিস্কুট 2টি, মেরি অথবা ক্রিম কেকার। সকাল 9টায় টোস্ট 2টি, অল্প মাখন দিয়ে অথবা জেলি বা কর্নফ্লেক্স ব্র্যাকেটে ছোট 1 বাটি, বা মুড়ি বা চিড়ে বা ছাতু দুধ সহ। দুপুর যে কোনো ফল, ডায়াবেটিসে মিষ্টি ফল নয়। পৃষ্ঠা 62। দুপুর 12:30টায় ভাত 75 গ্রাম বা রুটি 3টি, ডাল ছোট 1 বাটি, সবজি 100 গ্রাম, শাক ও কন্দ বা মূল 50 গ্রাম, মাছ 50 গ্রাম বা ডিম, মাংস, টক দই 100 গ্রাম। দুপুর 3:30 ফলের রস বা গোটা ফল বা ডাবের জল বা কমপ্ল্যান। বিকেল 5টায় চা, লিকার, 2টি বিস্কুট, মুড়ি বা চিড়ে তেল ছাড়া, ছোলা সেদ্ধ বা ঘুগনি বা ছানা 50 গ্রাম। রাত্রি ডিনার রাত 9টায় রুটি 2টি, ডাল ছোট 1 বাটি, সবজি ছোট 1 বাটি, স্যালাড ইচ্ছে হলে। রাত 10টায় দুধ বা হরলিক্স প্রয়োজন বোধে। অসুখের জন্য নিষেধ থাকলে সে জিনিস দেওয়া যাবে না। শরীর সুস্থ থাকলে বিকালে যে কোনো ধরনের বিস্কুট বা ফ্রুট কেক বা পুডিং দেওয়া যেতে পারে। অনুশীলনী। এ উত্তর লেখো। 1 বৃদ্ধ বয়সে কি কি পরিবর্তন দেখা যায়। 2 বৃদ্ধ বয়সের সমস্যাগুলি লেখো। 3 একজন 60, 70, 80 বছরের বৃদ্ধের কত ক্যালোরি দৈনিক প্রয়োজন তা বিস্তারিত জানাও। 4 বৃদ্ধদের কত শতাংশ প্রোটিন ও ফ্যাট প্রয়োজন। 5 বয়স্কদের ভিটামিন, খনিজ লবণ ও জলের কতটা প্রয়োজন আছে। 6 বৃদ্ধরা কোন ধরনের খাদ্য কতটা খাবে। বি ঠিক না ভুল লেখো। 1 বৃদ্ধদের ভিটামিন ও খনিজ লবণ প্রাপ্তবয়স্কদের থেকে অনেকটা কম করে দিতে হবে। 2 প্রত্যেক দশকে বৃদ্ধদের দৈনিক ক্যালোরি প্রত্যেক দশকে বৃদ্ধদের দৈনিক ক্যালোরি 10% করে কম হবে। 3 বৃদ্ধ বয়সে মাছ, মাংস, ডিমের প্রয়োজন নেই। 4 বৃদ্ধরা রেস্তোরাঁর খাবার খাবে না। 5 বৃদ্ধদের জল বেশি করে দিতে হবে। 6 বৃদ্ধদের খাদ্যে অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার থাকবে। 7 বৃদ্ধদের জল 2.5 লিটার মতো দিতে হবে। 8 বৃদ্ধরা প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগে।